আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কোষ বিভাজন দ্বিতীয় চ্যাপ্টারের আমাদের আলোচনা চলছিল। তোমরা হয়তো অন্য ভিডিওগুলো দেখেছো। যারা দেখোনি তারা অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে নিবে। মাইটোসিস, অ্যামাইটোসিস, কোষ বিভাজনের যে প্রস্তুতি পর্যায় সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা শুরু হবে হচ্ছে মিওসিস নিয়ে। আমরা ছোট ক্লাস থেকেই জেনে আসছি মিওসিস সম্পর্কে, তবে 8, 9, 10 এর ছোট ক্লাসগুলোতে আসলে মিওসিস সম্পর্কে শুধু একটা বেসিক ধারণা তোমাদের দেওয়া আছে। আশা করি সবাই হয়তো কম বেশি আমরা সেটা সম্পর্কে জানি। ইন্টারমিডিয়েটে কিন্তু মিওসিসের গুরুত্ব অনেক বেশি। ইন্টারমিডিয়েটে এই চ্যাপ্টারে মিওসিসের ডিটেলস আলোচনা আছে, যেমন যেগুলো সম্পর্কে আসলে 9, 10 বা ছোট ক্লাসগুলোতে ছিল না। একইভাবে মিওসিসের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক চ্যাপ্টারে, অন্যান্য চ্যাপ্টারে অনেক জিনিস কিন্তু মিওসিসের উপর ডিপেন্ড করে, এবং অনেক কিছু বোঝার ক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্য থেকে শুরু করে জিন, জেনেটিক্স, ক্রোমোজোম থেকে শুরু করে জেনেটিক্যাল অসুখ বিসুখ থেকে শুরু করে অসংখ্য টপিক তার সাথে কিন্তু মিওসিস জড়িত, এবং মিওসিসের সাথে বেশ কয়েকটা বেসিক জিনিস জড়িত। আমরা অবশ্যই এই ভিডিওগুলো যদি মনোযোগ দিয়ে দেখি তাহলে হচ্ছে যে এই বেসিক জিনিসগুলো সম্পর্কে বা যাবতীয় সবকিছু সম্পর্কে আমরা আশা করি শিখতে পারবো। দেখো, মিওসিস শব্দটার উচ্চারণ আমরা মিওসিস বলতেছি, বই অবশ্য মায়োসিসও লেখা আছে। পুরাতন উচ্চারণটা কিন্তু আসলে ছিল মিওসিস, যেটা ইংরেজিতে লিখলে হচ্ছে যে আবার বানানটা এরকম যে হচ্ছে যে মিওসিস, এরকম একটা, যেটার উচ্চারণটা মিওসিস বা এরকম ছিল। তবে নতুন বইগুলোতে এটার উচ্চারণটা মায়োসিস বলছে। কোনো অসুবিধা নাই, আমরা মায়োসিসও বলতে পারি, মিওসিসও বলতে পারি। আসলে উচ্চারণের ক্ষেত্রে এটা আসলে ভ্যারি করে, কিন্তু আসলে তোমরা হচ্ছে যে ইংরেজিতে বানানটা হচ্ছে এরকম, বাংলায় তুমি তোমার মতো মায়োসিস উচ্চারণ করো। হাসান স্যারের বইয়ে বা নতুন বইগুলোতে আসলে মায়োসিস দেয়া আছে। তো মিওসিসে হোক আর মায়োসিসই হোক, মাইটোসিস, অ্যামাইটোসিসের মতো এটিও একটি কোষ বিভাজন। এবং আমরা মনে হয় এর আগে বলেছি, যারা হয়তো খেয়াল করেছো বা দেখেছো, যে হচ্ছে অ্যামাইটোসিসের সময় যে মজার জিনিস হচ্ছে যে পৃথিবীর সকল কোষ বিভাজনই আসলে ঘুরে ফিরে হচ্ছে যে মাইটোসিসের মতো, বা মাইটোসিস থেকেই অন্যান্য কোষ বিভাজন হয়েছে, বা সবগুলোই আসলে মাইটোসিসই। শুধু কিছু কিছু ব্যতিক্রম বা পার্থক্য আছে বা কিছুটা ডিফারেন্ট। যেমন অ্যামাইটোসিস হচ্ছে এক ধরনের অনুন্নত মাইটোসিস। মাইটোসিস তো মাইটোসিসই আমরা জানি, দুইটা কোষে বিভাজিত হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে মাইটোসিস। মিওসিস হচ্ছে এক ধরনের স্পেশাল টাইপ অফ মাইটোসিস, যেটার আমরা যদি ধাপগুলোও দেখি, যে মিওসিসের ধাপগুলোও কিন্তু হচ্ছে যে প্রোফেজ 1, প্রোফেজ মেটাফেজ 1 বা প্রোফেজ 2, মেটাফেজ 2 এরকম। অর্থাৎ নামগুলো কিন্তু মাইটোসিসের ধাপের মতোই। অর্থাৎ বেসিক জিনিস বা কোষের আলাদা হওয়ার যে সিস্টেমটা সেটা কিন্তু আসলে মাইটোসিস। কিন্তু মিওসিসে একটা ডিফারেন্ট ঘটনা ঘটে, সেটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী বা হচ্ছে যে ক্রোমোজোমের যে হচ্ছে যে ভিতরে জিনের যে পরিবর্তন বা হচ্ছে যে চারিত্রিক বৈশিষ্ট্যের যে হচ্ছে যে একটা পরিবর্তন সাধন, সেই জিনিসটা হচ্ছে মিওসিসে হয়, যেটা আসলে অন্য কোষ বিভাজনের ক্ষেত্রে বা মাইটোসিসের ক্ষেত্রে সাধারণত হচ্ছে না। এই জিনিসটা হচ্ছে আলাদা, বাকি জিনিসটা আবার অনেকটা মাইটোসিসের মতো। এই জন্য হচ্ছে মিওসিস এক ধরনের স্পেশাল টাইপ অফ মাইটোসিস, এভাবে বলা যায় আর কি। এটা হচ্ছে আমরা বোঝার জন্য, জানার জন্য হচ্ছে যে জিনিসটা এভাবে চিন্তা করবো। বাট মিওসিস সম্পর্কে আলাদা করে আমরা জানবো। তবে মিওসিস সম্পর্কে জানার সাথে সাথে আরো কিছু বেসিক জিনিস সম্পর্কে আমরা জানবো। সেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড এবং হচ্ছে যে ডিপ্লয়েড। এই জিনিসটা আমরা আগেও এই সম্পর্কে হয়তো দেখছি, যে হ্যাপ্লয়েডকে আমরা এন দিয়ে প্রকাশ করি, এরকম হ্যাপ্লয়েডকে আমরা হচ্ছে এন দিয়ে প্রকাশ করি, ডিপ্লয়েডকে আমরা হচ্ছে যেরকম 2n দিয়ে এরকম প্রকাশ করি। আমরা বিভিন্ন চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে বা বিভিন্ন জিনিস পড়ার ক্ষেত্রে বায়োলজিতে কিন্তু জিনের সাথে সম্পর্কিত, ক্রোমোজোমের সাথে সম্পর্কিত বা জেনেটিক্স পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য খুব জরুরি জিনিস হচ্ছে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড সম্পর্কে আসলে ধারণা রাখা। আমরা হয়তো অন্যান্য চ্যাপ্টারে হয়তো এই ধারণা রাখছি। এই মিওসিস টপিক বোঝার সাথে সাথেও বোঝার ক্ষেত্রেও কিন্তু হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সম্পর্কে আলোচনাটা বা এই জিনিসটা কিন্তু চলে আসবে। তো এটা সম্পর্কে আমরা হয়তো জানি, তারপরে আমরা এটা আলোচনা করব। আর মিওসিস সম্পর্কে কিছু এখানে এমসিকিউ পরীক্ষায় আসে। আমরা যেহেতু আমাদের ক্লাসগুলো আসলে হচ্ছে যে একাডেমিক থেকে শুরু করে একদম অ্যাডমিশন পর্যন্ত সবগুলোকেই যেন কাভার করে, তোমাদের জন্য যেন সব ক্ষেত্রেই এটা হচ্ছে যে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির ক্ষেত্রে হেল্প করে, সেজন্য হচ্ছে যে আমরা সব তথ্য সম্পর্কে চেষ্টা করি যে হচ্ছে আলোচনা করতে বা বলতে। এগুলো মুখস্থ জিনিস। তারপরে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে হচ্ছে তোমাদের বই দেখবা যে মিওসিসের শুরুতেই এর আবিষ্কারক, নামকরণ বিষয়ক হচ্ছে যে বেশ কিছু বিজ্ঞানী নাম দেওয়া আছে, যেগুলোর ক্ষেত্রে হচ্ছে যে একটু কনফিউশন আছে। তোমাদের বইয়ে কিন্তু স্পষ্টভাবে মিওসিসের যে জনক বা ফাদার অফ মায়োসিস বা হচ্ছে যে মিওসিসের আবিষ্কারক কিন্তু সরাসরি আসলে নাই তোমাদের বইগুলোর ক্ষেত্রে। বিশেষ করে হাসান স্যারের বই যেটা আমরা সবাই ফলো করি, সেই বইয়ের ক্ষেত্রে নাই। তোমাদের বই এরকম দেয়া আছে যে হচ্ছে যে বিজ্ঞানী হাউসারও হচ্ছে যে বেনেডিক্ট তোমার হচ্ছে যে ওনারা দুইজন হচ্ছে যে প্রথম হ্যাপ্লয়েড যে কোষটা, হ্যাপ্লয়েড যে বিষয়টা, সেটা হচ্ছে যে অ্যাসকারিস বা হচ্ছে আমাদের খুব কমন একটা হচ্ছে গোল কৃমি বা এরকম কৃমির ক্ষেত্রে, এই কৃমির ক্ষেত্রে হ্যাপ্লয়েড জিনিসটা প্রথম আবিষ্কার করছিল। অর্থাৎ মিওসিস সম্পর্কে আবিষ্কার করে নাই, কিন্তু কোষ যে ডিপ্লয়েড ছাড়াও অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ হইতে পারে, সেই হ্যাপ্লয়েড বিষয়টা সম্পর্কে বেনেডিক্ট হচ্ছে যে হাউসার, ওনারা দুইজন হচ্ছে যে এরকম প্রথম ধারণা করছিল, যে এই কৃমির ক্ষেত্রে ওনারা লক্ষ্য করছিল 1880-82 সালের দিকে। তোমার হচ্ছে যে এক্স্যাক্টলি যদি আমরা করি তাহলে হচ্ছে সেটা 1883 সালে। সাল খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের হচ্ছে যে মেডিকেল বলো, ভার্সিটি বলো, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু সাল কত সালে আবিষ্কার হয়েছে বা এই জিনিসগুলো বইয়ে অসংখ্য সাল থাকে, যেটা আসলে আমাদের জন্য জানার খুব বেশি
প্রয়োজনও নাই, এগুলো আসলে মুখস্থ করা স্টুডেন্টদেরকে মুখস্থ করানোর আসলে খুব বেশি দরকার নাই, টিচারদের উচিত না আসলে এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসা। লাস্ট কয়েক বছরে আমরা দেখছি 5-6 বছরে, এবং মেডিকেলের ক্ষেত্রে আরো অনেক বেশি দিন ধরে দেখতেছি যে স্যারেরা কোশ্চেনের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখে। তোমার হচ্ছে যে মুখস্থ টাইপের টপিক, বিশেষ করে সাল, কত সালে কোনটা আবিষ্কার হয়েছে, এগুলো আসলে পরীক্ষায় খুব একটা আসে না। তবে তোমার হচ্ছে যে কলেজের পরীক্ষা দু একটা আসতে পারে, জন্য সাল আমরা যদি মনে রাখতে পারি সমস্যা নাই, বাট না মনে রাখতে পারলে আসলে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলোর ক্ষেত্রে আসলে খুব একটা অসুবিধা নেই, এবং মনে না রাখাটাই উচিত। এগুলো আসলে আমাদের শেখা উচিত, জানা উচিত, যেগুলো আসলে আমাদের কনসেপ্ট, থিওরি, বোঝার জিনিস, জানার জিনিস, যেগুলো আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে, বিভিন্ন ক্ষেত্রে যেগুলো প্র্যাকটিক্যাল প্রয়োগ আছে সেগুলো সম্পর্কে আসলে আমাদের জানা উচিত। তো হচ্ছে যে আমরা তারপরে যদি সাল মনে রাখতে পারি ক্ষতি নাই, তোমার হচ্ছে সাল মনে রাখতে পারো, দু একটা পরীক্ষা হয়তো আমরা পাবো। তো বেনেডিন এবং হচ্ছে যে বেনেডিন এবং হাউসার অ্যাসকারিস যে কৃমিটা আছে তার ক্ষেত্রে ওনারা ফার্স্ট হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের বিষয়টা লক্ষ্য করছিলেন। আর স্ট্রাসবার্গার আমাদের একজন পরিচিত বিজ্ঞানী, যেটা আমরা কোষ চ্যাপ্টার হয়তো ওনার সম্পর্কে পড়ছি, ক্রোমোজোমের আবিষ্কারের ওখানেও ছিল ওনার নাম। তো এই স্ট্রাসবার্গার যে বিজ্ঞানী, উনি প্রথম হচ্ছে পুষ্পক উদ্ভিদে বা হচ্ছে যে উদ্ভিদের ডিপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে উনি প্রথম হচ্ছে যে এই ধরনের একটা নতুন ধরনের কোষ বিভাজন আবিষ্কার দেখছে, যেখানে হচ্ছে যে ডিপ্লয়েড থেকে হচ্ছে যে হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে আবিষ্কার করছে কে? এটা হচ্ছে আবিষ্কার করছে স্ট্রাসবার্গার। এই স্ট্রাসবার্গার সাহেব হচ্ছে প্রথম ডিপ্লয়েড উদ্ভিদ বা উন্নত উদ্ভিদের ক্ষেত্রে দেখছে যে হচ্ছে যে কোষ বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষে পরিণত হচ্ছে, বা ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাওয়ার বিষয়টা আসলে লক্ষ্য করছিল। এরপরে আবার হচ্ছে যে আরো কিছু বিজ্ঞানী আছে, যেমন হচ্ছে যে ফার্মার এবং মুর, এই ধরনের ওনারা ফার্মার বা মুর এই ধরনের কিছু বিজ্ঞানী, ওনারা আবার হচ্ছে যে এই অর্ধেক হয়ে যাওয়ার যে বিষয়টা বা এই কোষ বিভাজনকে হচ্ছে যে মায়োসিস নামকরণটা করার ক্ষেত্রে ওনারা আবিষ্কারক। হাসান স্যারের বই অনুযায়ী আমরা এরকম দেখছি যে হ্যাপ্লয়েড জিনিসটা আবিষ্কার করছে ফার্স্ট, যে ডিপ্লয়েড ছাড়া হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ হতে পারে, সেটা হচ্ছে আবিষ্কার করছিল কারা? সেটা হচ্ছে বেনেডিন এবং হচ্ছে যে হাউসার, এরকম আবিষ্কার করছিল বেনেডিন। তোমরা বই থেকে এটা এগুলো মুখস্থ টাইপের জিনিস, আমরা এগুলো দেখে নিতে পারি যে বেনেডিন নামক বিজ্ঞানী, বেনেডিন এবং হাউসার ওনারা আবিষ্কার করছিল বা দেখছিল অ্যাসকারিস নামক কৃমিতে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ। আবার হচ্ছে যে স্ট্রাসবার্গার যে বিজ্ঞানী, উনি হচ্ছে ডিপ্লয়েড উদ্ভিদে বা উন্নত উদ্ভিদের ক্ষেত্রে ডিপ্লয়েড কোষ বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হওয়ার ব্যাপারটা আসলে উনি মায়োসিসই দেখছে, কিন্তু মায়োসিসের নামকরণটা উনি আসলে করে নাই। পরবর্তীতে হচ্ছে যে আবার ফার্মার এবং মুর হচ্ছে যে এই ধরনের এই বিজ্ঞানীরা, তোমার হচ্ছে যে ফার্মার মুর এই বিজ্ঞানীরা ওনারা আবিষ্কার করছিল হচ্ছে যে ওনারা নামকরণটা করছিল হচ্ছে মায়োসিস যে নামকরণটা, এই মায়োসিস নামটা হচ্ছে যে এই মায়োসিস নামটা তোমার হচ্ছে যে ওনারা দিছিল ফার্স্ট। তবে আমরা যদি অ্যাকচুয়াল তথ্যটা হচ্ছে জেনে রাখি, এটা জানার জন্য আমাদের যত সম্ভব হাসান স্যারের বই বা আজমান স্যারের বই বা ইন্টারমিডিয়েটের তোমাদের যে বাজারে প্রচলিত বইগুলো আছে এই বইগুলোতে থাকার কথা না, হয়তো থাকতেও পারে, বাট এটা আমাদের এগুলো কিন্তু কোনোটাই বোর্ডের বই না যে আমরা এই বইয়ের বাইরে কোনো কিছু জানার প্রয়োজন নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। মেডিকেল এবং ভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে যে আমাদের গতানুগতিক বইগুলোর বাইরেও কিন্তু কিছু তথ্য জানার প্রয়োজন আছে, এবং প্রতি বছরই ভর্তি পরীক্ষার কোশ্চেনে কিন্তু এক্সট্রা 1-2টা এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, যেগুলো আসলে আমাদের বইয়ে কিন্তু নাই। কোনো বাজারে প্রচলিত কোনো লেখকের বইয়ে পাওয়া যায় না, এই ধরনের তথ্যও কিন্তু আসে, যেগুলো পরবর্তীতে আবার বইয়ে অ্যাড হয়, প্রতি বছরের জন্য তথ্য বাড়ে। তো হচ্ছে যে মায়োসিসের আবিষ্কারক যদি আমরা করি, আমরা উঁচু ক্লাসের বইগুলোতে বা হচ্ছে যে সব জায়গায় পাবো হচ্ছে যে অস্কার হার্টউইগ এই একজন বিজ্ঞানী, যত সম্ভব জার্মান একজন বিজ্ঞানী, আমরা নামটা জানলেই চলবে। অস্কার হার্টউইগ নামে একজন বিজ্ঞানী, জার্মান একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানী তোমার হচ্ছে যে মিওসিসের ফাদার অফ মিওসিস বলা যেতে পারে, বা মিওসিসের আবিষ্কারক বলা যেতে পারে। যত সম্ভব 1875 সালের দিকে উনি এটা আবিষ্কার করছিল, প্রথম মিওসিস কোষ বিভাজন লক্ষ্য করছিল। বাট এগুলোর ক্ষেত্রে আসলে এই যে এরকম হচ্ছে ডিফারেন্ট তথ্য আসতেছে, কারণ ওই সময়গুলোতে আসলে এক একজন বিজ্ঞানী একভাবে আলাদাভাবে নিজেদের গবেষণার নিজেদের মতো তাদের সবারই আসলে অবদান আছে। তো হচ্ছে যেগুলো প্রকাশিত হওয়ার ক্ষেত্রেও দেখা গেছে রয়্যাল সোসাইটি থেকে শুরু করে অন্যান্য আরো তোমার বিজ্ঞানের যে বড় বড় কন্ট্রোল করা সোসাইটিগুলো ছিল, ম্যাগাজিনগুলো ছিল। এখন তো ওই সময় ম্যাগাজিনের ব্যাপারটা ছিল না, ওই সময় বেশ কিছু সোসাইটি এবং হচ্ছে কিছু সংগঠন বা হচ্ছে যে সায়েন্স সোসাইটি ছিল, যেগুলো হচ্ছে যারা হচ্ছে যে প্রকাশ করতো এরকম। তার ভিতরে রয়্যাল সোসাইটি সবচেয়ে পাওয়ারফুল এবং হচ্ছে যে ডোমিনেটিং ছিল। তো তাদের বাইরেও অনেকে আবিষ্কার করতো বা এরকম, এই জন্য কিছু ক্ষেত্রে তথ্যগুলোর ক্ষেত্রে এরকম এদিক ওইদিক হইতো। যদি ফাদার অফ মায়োসিস আমরা বলতে চাই, তাহলে বেশিরভাগ বই পুস্তকে, উঁচু ক্লাসের বই পুস্তকগুলোতে বা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন লেভেলের বইগুলোতে আমরা কিন্তু পাইছি হচ্ছে অস্কার হার্টউইগ। উনি হচ্ছে 1875 সালের দিকে হচ্ছে যে মিওসিস আবিষ্কার করছে। এখন
আবিষ্কারকের বিষয়গুলো আসলে মুখস্থ জিনিস, এগুলো খুব বেশি জরুরিও না, আমরা এগুলো নিয়ে ক্লাসে আসলে খুব বেশি আলোচনা করতেও চাই না, বাট হচ্ছে যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই ধরনের তথ্য দু একটা আসে, এই জন্য আসলে সব টপিককেই আমরা আলোচনা হিসেবে রাখার জন্য এটা সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করলাম। ওগুলো তোমরা বই থেকে হচ্ছে যে আমরা একটু মুখস্থ বা দেখে নিব। আমাদের মেইন বোঝার যে জিনিসগুলো সেগুলো নিয়ে আমরা আসি। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের ব্যাপারটা আমরা দেখি যে হচ্ছে যে যেমন নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে বা এককোষী জীবের ক্ষেত্রে এটা সাধারণত হ্যাপ্লয়েড হয়, যেমন ব্যাকটেরিয়া, শৈবাল, অসংখ্য শৈবাল ছত্রাক, এককোষী জীবরা যারা হচ্ছে যে বিশেষ করে যারা এককোষী জীব তাদের ক্ষেত্রে সাধারণত ক্রোমোজোম বা ডিএনএ সংখ্যাটা হচ্ছে যে একপ্রস্থই হয়। দেখা গেছে একটা ব্যাকটেরিয়া তো আদিকোষী, কিন্তু ধরো যে একটা শৈবাল সে কিন্তু প্রকৃতকোষী, ব্যাকটেরিয়ার মতো আদিকোষী না, কিন্তু তারও যে নিউক্লিয়াস আছে সুগঠিত তার ভিতর দেখা গেছে কি যার ক্রোমোজোম সংখ্যা দেখা গেছে একপ্রস্থ ক্রোমোজোম, হয়তো একটাই ক্রোমোজোম আছে এরকম, ঠিক আছে, অথবা তোমার হচ্ছে যে 2টা বা 3টা থাকতে পারে, বাট প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দেখা গেছে তাদের একটা মাত্র জিনই যথেষ্ট। আসলে বিশেষ করে আসলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জিনিসটা বোঝার জন্য হচ্ছে কি যে ধরো চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে এগুলো আমরা ডিএনএ এবং জিন চ্যাপ্টার আরো ডিটেলস আলোচনা করব, এখানে আমরা একটু ধারণা দিয়ে রাখি। মিওসিসে যেহেতু হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ব্যাপারটা আসতেছে, যে চারিত্রিক বৈশিষ্ট্য যেমন হচ্ছে কি যে আমাদের যেমন হাতের চুলের নখের বৈশিষ্ট্য, আমাদের কোনো মানুষ লম্বা, কোনো মানুষ খাটো, দেখা গেছে লম্বা মানুষ বাবার ছেলে বা মেয়ে লম্বাই হচ্ছে, আবার দেখা গেছে যে কালো চুল বিশিষ্ট বাবা মায়ের ছেলে বা আমরা এশিয়ানরা আমাদের ক্ষেত্রে আমাদের বাবা মার চুলও কালো ছিল, আমাদের চুলেও কালো হচ্ছে, কিন্তু আবার বাদামি বা লাল চুল বিশিষ্ট ইউরোপিয়ান বাবা মায়ের ছেলে মেয়েদের কিন্তু চুলের কালারটা ওদের মতোই হচ্ছে, কি হচ্ছে বাদামি হচ্ছে বা রেড কালার বা সোনালী কালারের বা গোল্ডেন কালারের বা ব্লন্ডে টাইপের কালারের এরকম হচ্ছে। যেই বৈশিষ্ট্যগুলো আসলে জেনেটিক্যাল বৈশিষ্ট্য সম্পর্কে আমরা মনে হয় ক্রোমোজোম চ্যাপ্টারে আলোচনা আমরা করব, এবং হচ্ছে যে আমরা অন্যান্য চ্যাপ্টার আলোচনা যদি দেখি তাহলে হচ্ছে পাবো, সেটা নিয়ে আমরা খুব বেশি ডিটেলস গেলাম না। কিন্তু এই যে বৈশিষ্ট্য, একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কিন্তু বৈশিষ্ট্য আছে। ধর একটা ব্যাকটেরিয়া, এটা তার কিন্তু জাস্ট একটা কি আছে, তার ক্রোমোজোমও নাই, একটা জাস্ট এরকম বৃত্তাকার ডিএনএ থাকে, ঠিক তো হচ্ছে যে তার কিন্তু বৃত্তাকার ডিএনএ বা ক্রোমোজোম বলো একটাই জিনিস। সেই ব্যাকটেরিয়ার কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, যেমন ধরো এই ব্যাকটেরিয়াটা ডিম্বাকৃতির, অনেকটা বলা যেতে পারে কক্কোব্যাসিলাস বা এরকম টাইপের। আমরা জানি যে লম্বা আকৃতির ব্যাকটেরিয়াও হয়, যেমন হচ্ছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া, গোলাকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া, আবার এরকম ডিম্বাকৃতির ব্যাকটেরিয়া হয়। কারণ এই ডিম্বাকৃতির ব্যাকটেরিয়ার বাচ্চা কাচ্চা যে হবে, দেখা গেছে যে মাইটোসিসের মাধ্যমে হতে পারে বা দ্বিবিভাজনের মাধ্যমে, তার বাচ্চা কাচ্চাগুলো কিন্তু কি হবে, এরকম ডিম্বাকৃতিরই হবে। তার বাচ্চা কাচ্চা কিন্তু কি হবে না, এরকম ব্যাসিলাস আকৃতির লম্বা আকৃতির হবে না, তাই না? ধরো যেটা একটা তোমার কোন একটা ব্যাকটেরিয়া কক্কোব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস বা এরকম একটা ব্যাকটেরিয়া বা এরকম, তার বাচ্চা কাচ্চা অর্থাৎ এই তার বাচ্চা কাচ্চা তার মতোই হচ্ছে, অবশ্যই এটা একটা জেনেটিক্যাল বৈশিষ্ট্য। তাহলে সেই বৈশিষ্ট্যটা বহন করার একটা কি আছে, একটা জিন আছে, এই বৈশিষ্ট্য বহন করা জিন, কিন্তু তার ক্ষেত্রে দেখা গেছে একটা সিঙ্গেল জিন, এখানে থাকা যে ডিএনএ আছে, ধরো এখানে একটা ডিএনএ আছে এরকম যে এটিজিসি এরকম, তার এখানে থাকা যে ডিএনএ আছে, যে ডিএনএ অংশটা বা একটা জিন অংশটা বা জিনটা, এই জিনটা একটা জিনই কি করতেছে, তার ডিম্বাকৃতি এই বৈশিষ্ট্যটাকে নির্ধারণ করতেছে, ডিম্বাকার বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করতেছে বা এরকম। তা হ্যাঁ, একাধিক থাকতে পারে, কিন্তু সাধারণত তাদের ক্ষেত্রে একটা জিনই করতে পারে এরকম। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখো, আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, যেমন একটা মানুষের ক্রোমোজোমের কোষের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের বেশিরভাগ আলোচনাতে বা আমরা যেহেতু মানুষ, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সবসময় হিউম্যান বা মানুষ সম্পর্কিত টপিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা এই জন্য মানুষের কোষ দিয়ে আলোচনাটা করার চেষ্টা করবো। যেমন হচ্ছে যে বইয়ে উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করা আছে, সেটাও আমরা মাথায় রাখবো। তো হচ্ছে দেখো যে মানুষের ক্ষেত্রে, আমাদের ধরো এটা একটা কোষ, ধরো যেটা আমাদের একটা হাতের কোষ বা পায়ের কোষ, চুলের কোষ, যেটাই হোক না কেন, আমাদের পুরুষের ক্ষেত্রে শুক্রাণু ছাড়া, স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণু ছাড়া আমাদের শরীরের সকল কোষই আসলে কি, সকল কোষই আসলে হচ্ছে যে 2n, এবং সবগুলো কোষেই প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত হবে, 46 করে হবে, তাই না, 46টা করে হবে। এবং এই 46টা ক্রোমোজোম কিন্তু 23টা ক্রোমোজোম হচ্ছে, অর্থাৎ আমাদের 23টা ক্রোমোজোম আসছে হচ্ছে আমাদের পিতার থেকে, আর 23টা ক্রোমোজোম আসছে হচ্ছে যে আমাদের মায়ের থেকে। যখন ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে আমরা মায়ের পেটে একটা জাইগোট হিসেবে সৃষ্টি হয়েছিলাম, তখন কিন্তু বাবার একটা শুক্রাণু আসছিল 23 ক্রোমোজোম বিশিষ্ট, এবং মায়ের 23 ক্রোমোজোম বিশিষ্ট একটা ডিম্বাণু কিন্তু মায়ের পেটে ছিল। তারপরে সেটা একটা 46 ক্রোমোজোম বিশিষ্ট বা 2n কোষ একটা তো জাইগোট তৈরি করছিল, যেটা মাইটোসিস ক্রমাগত মাইটোটিক বিভাজনের মাধ্যমে মাইটোসিস করতে 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 বিশাল এরকম আমরা একটা বহুকোষী একটা উন্নত জীবে পরিণত হয়েছি আর কি, যেখানে মিওসিস এবং মাইটোসিস কিন্তু দেখো ওতপ্রোতভাবে জড়িত। এবং হচ্ছে এই ক্ষেত্রে ধরো যে এই যে এই 46টা ক্রোমোজোম বিশিষ্ট এখন আমাদের দেহকোষ, যেটা আমাদের জাইগোটের পরে বা জাইগোট থেকে পরবর্তী অবস্থাগুলোতে, সেখানে ধরো যে আমাদের পিতার থেকে আমরা পাইছি এরকম, ধরো যে ব্ল্যাক কালার দিয়ে আমরা বুঝালাম হচ্ছে পিতার ক্রোমোজোম, ঠিক, ধরো যে রেড কালার দিয়ে বুঝালাম মায়ের ক্রোমোজোম। তাহলে হচ্ছে এইরকম, ধরো যে এটা হচ্ছে যে পিতারটা, এটা হচ্ছে মায়েরটা। তাহলে প্রথম জোড়াটা আমরা যদি জোড়া হিসেবে দিই, তাহলে এটা কত নাম্বার হবে, 1। তাহলে পরেরটা কত হবে, পরেরটা হচ্ছে যে একই হবে, কিন্তু আমরা এক দিব এটাকে, দুইটা, একটা রেড কালার 1, একটা হচ্ছে ব্ল্যাক কালার 1, এক জোড়া। তাহলে পরের জোড়াটা হবে এরকম, ঠিক, 2 নম্বর জোড়াটা হচ্ছে যে এরকম হবে, তোমার হচ্ছে যে এটা 2, এটা হচ্ছে কত হবে 2, লাস্টেরটা
ধরো যে আমরা যেহেতু পুরুষ, আমাদের ক্ষেত্রে লাস্টেরটা হচ্ছে আমরা অবশ্যই পিতার থেকে আসছে আমাদের কোনটা, পিতার থেকে আসছে হচ্ছে আমাদের ওয়াই ক্রোমোজোম, যেটা হচ্ছে 23 নাম্বার অবশ্যই, আর মায়ের থেকে আসছে হচ্ছে এক্স ক্রোমোজোম। ঠিক, মায়ের থেকে আসছে হচ্ছে এক্স ক্রোমোজোম, যে এক্স ক্রোমোজোমটা 23 নাম্বার এরকম আমরা দিলাম। হ্যাঁ, তো হচ্ছে দেখো আমি সবগুলো আঁকলাম না, এখানে সবগুলো আঁকার সময় বা প্রয়োজন নেই আসলে। তো হচ্ছে এই যে ক্রোমোজোমের নাম্বারিংটা, এটাও কোষ চ্যাপ্টারের আলোচনা, আমরা এখানে একটু বলি, যেহেতু ক্রোমোজোম বা এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার আসলে অনেক বেশি জড়িত, বেসিক জিনিস ক্লিয়ার হওয়ার ক্ষেত্রে আমরা পড়ানোর ক্ষেত্রে অন্য চ্যাপ্টারের বিষয়গুলো কিন্তু সামনে চলে আসে, তাই না? আচ্ছা, তো হচ্ছে দেখো 46টা যে ক্রোমোজোম সংখ্যা এরকম 23 জোড়া আছে, আমরা জোড়া হিসেবে লিখছি, আমরা কিন্তু এভাবে লিখতে পারতাম 1 2 3 4 5 6 এভাবে করে, লাস্টেরটা কত হবে 45 আর 46, তো আমরা জোড়া হিসেবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। তবে আলোচনার ক্ষেত্রে, জেনেটিক্সের ক্ষেত্রে, মিওসিসের ক্ষেত্রে জোড়া জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিভিন্ন কাজের ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে বা প্রসেসটা বোঝার ক্ষেত্রে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য আসলে 2n জিনিসটা ইম্পর্টেন্ট, এবং হচ্ছে যে জোড়া হিসাবটা ইম্পর্টেন্ট। এই জন্য আমরা 1 1 2 2 এভাবে লাস্টেরটা কি দিলাম 23 23 দিছি। এখন এই যে নাম্বারিংটা, একে আমরা যে 1 দিছি, ক্রোমোজোম কিন্তু সকল প্রাণীর ক্ষেত্রে আসলে যে বা আমাদের ক্ষেত্রে ওই যে 46টা ক্রোমোজোম 1 নম্বর জোড়া বা 2 নম্বর জোড়া, এই নাম্বারটা কিন্তু ওই জোড়ার জন্য ফিক্সড, অর্থাৎ এটা 1 নম্বর জোড়া, এটা 1 নম্বর জোড়াই। এটাকে আমরা এরকম দিতে পারবো না যে এটাকে আমি চাইলে 1 নম্বর জোড়া নাম দিয়ে দিলাম আমাদের সুবিধার্থে, এটাকে তখন 2 নম্বর দিলাম না। যে 1 নম্বর জোড়া সে কিন্তু ফিক্সড, তার মানে কোনো একটা বৈশিষ্ট্য আছে, কোনো একটা জিনিস বা একটা ক্রাইটেরিয়া বা একটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে আমরা সেটার নাম্বারিংটা করতেছি, তাই না? তাহলে এই ক্ষেত্রে নাম্বারিংটা ডিপেন্ডটা করবে কিসের উপরে? এই 1 নম্বর 2 নম্বর রোল নাম্বারটা ডিপেন্ড করবে হচ্ছে দৈর্ঘ্যের উপরে। আমরা যদি কোষ চ্যাপ্টারের ক্রোমোজোম অংশটা পড়ি, সেখানে দেখবো যে ক্রোমোজোমের আকৃতির উপরে বা দৈর্ঘ্য, বিশেষ করে উন্নত প্রাণীদের ক্ষেত্রে দৈর্ঘ্যের উপর ভিত্তি করে তোমার ক্রোমোজোমের নাম্বারিং হয়। 1 নম্বর জোড়া ক্রোমোজোম হচ্ছে সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে লম্বা। দেখো আমি আঁকার ক্ষেত্রে কিন্তু এভাবে আঁকছি, পরের জোড়াটা কিন্তু কি হয়েছে তুলনামূলক খাটো, অর্থাৎ তারপরটা একটু ছোট। তার মানে এক্স এবং ওয়াই ক্রোমোজোম হচ্ছে তোমার হচ্ছে যে তুলনামূলক সবচেয়ে ছোট ক্রোমোজোম জোড়া, যদিও এক্স ক্রোমোজোম যথেষ্ট লম্বা হয়, আসলে ওয়াই ক্রোমোজোম খুবই সবচেয়ে খাটো বা খাটো ক্রোমোজোম। বাট তার আগ পর্যন্ত আমরা যদি দেখি একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু এদিক ওদিক ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে 1 নম্বর ক্রোমোজোম সবচেয়ে লম্বা, 2 নম্বর তার চেয়ে খাটো এভাবে করে লাস্টের ক্রোমোজোম জোড়া হচ্ছে তুলনামূলক এদের চেয়ে হচ্ছে ছোট। তো এই ক্রোমোজোমের নাম্বারিং এর উপর ভিত্তি করে বা ক্রোমোজোমের কি দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আসলে নাম্বারিংটা করা হয়েছে, এতটুকু আমরা এই চ্যাপ্টারে মাথায় রাখি আর কি। যদি এই চ্যাপ্টারে দেখবা এই কথাবার্তাগুলো নাই, কিন্তু বোঝার ক্ষেত্রে কিন্তু শুধু বইয়ের যে গতানুগতিক লাইনগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা বুঝবো না, আমাদের কিন্তু এগুলো মাথায় রেখে বা বুঝেই কিন্তু আসলে সবগুলা পুরো জিনিসটা ধারণা রাখতে হবে। এখন দেখো যে আমাদের ক্ষেত্রে আমরা যদি মেন্ডেলের সূত্র তোমরা 9-10 পড়ছো, আমরা জেনেটিক্স চ্যাপ্টারে আলোচনা করবো সেটা, যে ধরো এখানে একটা জিন আছে, এখানে একটা বৈশিষ্ট্য জিন আছে, আমরা জানি যে এই দুইটা ক্রোমোজোম যেটা অর্থাৎ পিতার যে ক্রোমোজোমটা 1 নম্বর ক্রোমোজোম আর এটার যে জোড়া 1 নম্বর ক্রোমোজোম, তাদের এই জোড়া দুটার নামকে কি, এই জোড়া দুটাকে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম। এই জোড়া দুটাকে বলা হয় হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে ব্ল্যাক 1 এর হোমোলোগাস হচ্ছে রেড 1, ব্ল্যাক 2 এর হোমোলোগাস হচ্ছে কি রেড 2, তাই না? তাহলে বুঝতে পারছি আমরা যে এইটার সম্পর্ক, অর্থাৎ 1 নম্বরের সাথে 1 নম্বরের সম্পর্কটা হচ্ছে কি হোমোলোগাস। বাবার 1 নম্বর, মায়ের 1 নম্বর হচ্ছে হোমোলোগাস। তাহলে এই দুইটা একটা হোমোলোগাস, এই দুইটা হোমোলোগাস। ঠিক, যদিও এক্স এর ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে, কারণ ওয়াই ক্রোমোজোম হচ্ছে পুরুষের ক্রোমোজোম, এক্স কিন্তু একটা কমন ক্রোমোজোম, যেটা স্ত্রীদের ক্ষেত্রে থাকে, কিন্তু সেটা কিন্তু পুরুষের ক্ষেত্রেও তোমার হচ্ছে থাকতেছে। কিন্তু ওয়াই কিন্তু সোললি শুধুমাত্র হচ্ছে কার ক্ষেত্রে থাকতেছে? শুধু পুরুষের ক্ষেত্রে থাকতেছে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু দুইটাই এক্স ক্রোমোজোম, সুতরাং এক্ষেত্রে একটু ব্যতিক্রম। বাট বাকিগুলোর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে হচ্ছে যে একই রকম ক্রোমোজোম এবং এই দুইটার বৈশিষ্ট্য কিন্তু একই রকম হবে। বৈশিষ্ট্য একই রকম মানে কি? একই বৈশিষ্ট্য নিয়ে তারা কাজ করবে। যেমন এইটা যদি উচ্চতার বৈশিষ্ট্য হয়, উচ্চতার জিন হয় এটা, তাহলে এখানেও কি থাকবে? উচ্চতার জিনই থাকবে। হ্যাঁ, পিতা হয়তো কি হইতে পারে? লম্বা হইতে পারে, আমরা বড় টি দিয়ে প্রকাশ করতে পারি মেন্ডেলের নিয়ম অনুযায়ী। মা ধরো যে কি, মা খাটো হইতে পারে, তাহলে মার থেকে আসা ক্রোমোজোমে এই যে বিদ্যমান এই জিনটা, উচ্চতার জিনটা, সেটা আমরা এরকম দিতে পারি। কিন্তু দুইটা মিলে দেখা গেছে বাচ্চাটা বা ছেলেটা কি হচ্ছে লম্বা হইতে পারে, ঠিক, বা খাটো হইতে পারে। বাট মেন্ডেলের সূত্র অনুযায়ী আমরা জানি, বা মেন্ডেলের ইয়া অনুযায়ী, যে তোমার হচ্ছে যে প্রকট বৈশিষ্ট্য যেটা বা পিতার এই বৈশিষ্ট্যগুলো সাধারণত প্রকট হয়। এবং দেখা গেছে বাবা যদি লম্বা হয় তাহলে বাচ্চা লম্বা হওয়ার চান্স বেশি, বাবা যদি খাটো হয় তাহলে বাচ্চা খাটো হওয়ার চান্স বেশি, যদি ব্যতিক্রম অসংখ্য পাওয়া যায়। বাট মেন্ডেলের সূত্র অনুযায়ী কিন্তু দেখো যে এইটা লম্বা, এটা খাটো জিন হইতে পারে, কিন্তু দুইটা আসলে কিসের জিন? দুইটা আসলে উচ্চতার জিন। দুইটা জিনই আসলে কিসের? উচ্চতার। একটা খাটো উচ্চতার, একটা লম্বা উচ্চতার। তার মানে দেখো যে বাচ্চাটা হচ্ছে, আমি হতে পারি, যে কেউ হতে পারে, সে কি হচ্ছে? খাটো হচ্ছে অথবা লম্বা হচ্ছে, কিন্তু একই সাথে লম্বা আর খাটো হচ্ছে না, কারণ জিন কিন্তু দুইটা। কিন্তু লোকটা কিন্তু এরকম হচ্ছে না যে দিনের বেলা লম্বা রাতের বেলা খাটো, ঠিক আছে? এরকম কিন্তু হচ্ছে না। সে কিন্তু হয় খাটো হচ্ছে অথবা কি হচ্ছে? লম্বা হচ্ছে। কিন্তু জিন দেখো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, কিন্তু জিন আছে কয়টা? দুইটা। এই বড়টি একটা জিন, ছোটটি একটা জিন, অর্থাৎ এই জন্যই আমরা কি জীব? 2n জিন। এই জন্য আমরা ডিপ্লয়েড, এবং আমাদের হচ্ছে কমপক্ষে একটা বৈশিষ্ট্যের জন্য কমপক্ষে 1 জোড়া জিন লাগতেছে, কারণ দুইটা ক্রোমোজোম থেকে আসা
দুইটা জিন মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, এই জন্য আমরা আসলে ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের ব্যাপারটা তো আমরা বুঝতেছি যে ক্রোমোজোম অর্ধেক থাকে, ডাবল থাকে, কিন্তু ডাবলের সাথে আমাদের এটাও বোঝা উচিত যে আসলে বৈশিষ্ট্যের ব্যাপারটাও কিন্তু জড়িত, যে তোমার হচ্ছে আমাদের কিন্তু জোড়ায় জোড়ায় দুইটা করে করে ক্রোমোজোম থাকতেছে, দুইটা করে ক্রোমোজোম, এবং তার ভিতরে আরো সূক্ষ্মভাবে চিন্তা করলে যে জিনগুলো আছে সেগুলো কিন্তু কমপক্ষে দুইটা জিন একটা বৈশিষ্ট্য তোমার হচ্ছে যে নিয়ন্ত্রণ করতেছে বা একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করার ক্ষেত্রে কাজ করতেছে, এই জন্য আমরা হচ্ছি ডিপ্লয়েড। কিন্তু ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে বা নিম্ন শ্রেণীর জীবদের ক্ষেত্রে বা এককোষী জীবদের ক্ষেত্রে তাদের একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য একটাই জিন থাকে, এই জন্য তারা আসলে কি, এই জন্য তারা হচ্ছে যে হ্যাপ্লয়েড জীব, এই জন্যই তারা হচ্ছে হ্যাপ্লয়েড, এই জন্য আমরা হচ্ছে কি ডিপ্লয়েড। তাহলে এই ব্যাপারটা আমাদের জন্য ক্লিয়ার, এবং ক্লিয়ার এই কারণে করতে হবে যে মিওসিস বা মায়োসিস পড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড ব্যাপারটা বারবার চলে আসবে। যেমন দেখো যে আমরা এরপরে যদি মায়োসিসের সংজ্ঞাটাকে দাঁড় করাতে চাই, মায়োসিসের যদি সংজ্ঞাটাকে চিন্তা করতে চাই, যে বইয়ে তোমাদের হচ্ছে যে বিভিন্ন রকম সংজ্ঞা বা এরকম দেয়া আছে মায়োসিসের ক্ষেত্রে কি, যে যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হবে সেটাকে আমরা কি বলবো, মায়োসিস। এটা আসলে মেইনলি কাদের ক্ষেত্রে, ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে, উন্নত জীবের ক্ষেত্রে, যেমন আমরা মানুষ, যেমন গরু ছাগলের ক্ষেত্রে হতে পারে, যেমন আম গাছ লিচু গাছ, উন্নত উদ্ভিদের ক্ষেত্রে যারা কি জীব, যারা হচ্ছে যে ডিপ্লয়েড জীব, যারা হচ্ছে ডিপ্লয়েড জীব। জীবের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে সাধারণত আমরা হচ্ছে যে ডিপ্লয়েড বলি বা টুয়েন বলি, উদ্ভিদের ক্ষেত্রে ডিপ্লয়েড অবশ্যই, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এটাকে স্পোরোফাইটিকও বলে, যেমন আম গাছ একটা স্পোরোফাইটিক উদ্ভিদ, কিন্তু আমরা হচ্ছে কি ডিপ্লয়েড প্রাণী, আমাদের ক্ষেত্রে আবার স্পোরোফাইটিক কথাটা আসবে না, এটা উদ্ভিদের ক্ষেত্রে আসবে। তো ডিপ্লয়েড, উন্নত ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে নিউক্লিয়াস দুইবার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হওয়ার মাধ্যমে ডিপ্লয়েড সংখ্যক কোষ থেকে বা ডিপ্লয়েড কোষ থেকে যে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হচ্ছে বা ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা কি বলবো, মিওসিস। কিন্তু হ্যাপ্লয়েড জীবের মজার জিনিস হচ্ছে হ্যাপ্লয়েড জীবেও কিন্তু মিওসিস হয়, কিন্তু হ্যাপ্লয়েড জীবে মিওসিস হোক, ডিপ্লয়েড জীবে মিওসিস হোক, মিওসিস কিন্তু অবশ্যই এবং অবশ্যই শুধুমাত্র 2n কোষে হতে পারবে। আমরা আগেও মনে হয় পড়ছি যে অ্যামাইটোসিস শুধুমাত্র হয় n কোষে, মিওসিস শুধুমাত্র হবে 2n কোষে, আর সব কোষেই হইতে পারবে কোন, যেমন 3n বা 4n কোষও কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়, সেই কোষে হইতে পারবে কোন কোষ বিভাজন, মাইটোসিস। এই জন্য মাইটোসিসকে আমরা সার্বজনীন কোষ বিভাজন বলি। এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে মাইটোসিস হচ্ছে সার্বজনীন কোষ বিভাজন, যেটা সকল কোষে হইতে পারে। যেন আমরা বলছি যে দুনিয়ার সকল কোষ বিভাজনই বা মাইটোসিসের গুরুত্ব বা প্রভাবটাই কিন্তু আসলে বেশি, অন্যান্য কোষ বিভাজনগুলো মাইটোসিসের থেকে একটু পরিবর্তিত হয়ে কিছু ডিফারেন্ট জিনিসের কারণে আলাদা নামকরণ করা হয়েছে, কিন্তু সার্বজনীন কোষ বিভাজন বা সবচেয়ে কমন এবং গুরুত্বপূর্ণ কোষ বিভাজন কিন্তু মাইটোসিস। আচ্ছা, ওদিকে আমরা না যাই, তো হচ্ছে জীবের জেনেটিক্যাল ক্ষেত্রে কিন্তু আবার মিওসিস খুবই গুরুত্বপূর্ণ। হ্যাপ্লয়েড জীব যারা, যেমন ধরো ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, ম্যালেরিয়া পরজীবীর কথাও কিন্তু আমরা পড়ছি, একটা প্যারাসাইট যা হচ্ছে প্রোটোজোয়া টাইপের একটা জীব, এককোষী জীব, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা কি করে, যে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন আনার জন্য বা বৈচিত্র্যের জন্য, আমরা প্রজননের ক্ষেত্রে আরো ডিটেইলস পড়বো, তারা কি করে, দুইটা এরকম ব্যাকটেরিয়া, ধরো দুইটা দুই রকম ব্যাকটেরিয়া বা দুইটা দুই রকম শৈবাল, তারা মিলে গিয়ে কি তৈরি করে, তারা এরকম মিলে গিয়ে ডিপ্লয়েড একটা জাইগোট তৈরি করে। এটা ওরা কিন্তু একটা কোষী একটা জীব, এরকম দুইটা এককোষী জীব একসাথে মিলিত হতে পারে, কিন্তু হওয়ার পরে দেখো 2n একটা জাইগোট তৈরি করলো। ঠিক উন্নত প্রাণীর আমাদের যেরকম জাইগোট তৈরি হয় শুক্রাণু ডিম্বনের মাধ্যমে, তাদেরও কিন্তু কি হয়, এরকম একটা জাইগোট তৈরি হলো, এরকম একটা কিন্তু জাইগোট তৈরি হলো। এই জাইগোটটা কিন্তু দেখো, ও কিন্তু দুইটা কোষ বিভাজনই করতে পারে, ও কিন্তু মাইটোসিসে করতে পারে, মিওসিসে করতে পারে। ও একটা 2n কোষ, ওর ক্ষেত্রে দুইটারই সুযোগ আছে, ও একটা কি করতে পারে, এরপরে জীবনযাপন তো করবে সে। এটা এক ভিন্ন ধরনের, এক ধরনের শৈবাল, এক এলাকার শৈবাল, ধরো একটা রাজশাহী শৈবাল, একটা ধরো ঢাকার শৈবাল, এরকম ভিন্ন, তারা দুইজন চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তনের উদ্দেশ্যে বা তোমার নিজেদের ভিতরে তোমার হচ্ছে যে অস্তিত্ব রক্ষার জন্য বা হচ্ছে যে তাদের হচ্ছে যে শক্তি, টিকে থাকার শক্তি বাড়ানোর জন্য তোমার হচ্ছে যে এরকম তারা একসাথে মিলিত হতে পারে। মিলিত হওয়ার পরে যে কোষটা তৈরি হলো সেটা হচ্ছে জাইগোট। সেই কোষে যদি মাইটোসিস হতো, ধরে নিলাম আমরা এরা মাইটোসিস করবে, যদি মাইটোসিস হয় তাহলে নতুন দুইটা 2n কোষ তৈরি হবে, আবারও নতুন দুইটা 2n কোষ তৈরি হবে। মাইটোসিসে তার ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হবে না, এরকম হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েডে চেঞ্জ হবে না, দুইটা কোষ তৈরি হলো। পরবর্তীতে এরা যদি আবার মিলে যায় তাহলে আবার কি হবে, 4n হয়ে যাবে। পরে এরকম দুইটা 4n যদি আবার একসাথে মিলে তাহলে 8n হয়ে যাবে। এভাবে একসময় সে ধরো ডাইনোসর হয়ে যাবে, এরকম। হ্যাঁ, একটা ব্যাকটেরিয়া বা শৈবাল ছিল, সেখান থেকে সে ডাইনোসরে পরিণত হলো না, এই ঘটনাটা আসলে ঘটবে না। তারা আসলে নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যের কিছুটা পরিবর্তনের জন্য তোমার হচ্ছে যে কি করে, মিওসিস করে। যেটা কেমনে পরিবর্তন হচ্ছে বা কি ঘটনা ঘটতেছে সেটা সম্পর্কে আমরা মিওসিসের ডিটেলসে একটু পরে আলোচনা করবো বা পরবর্তীতে আলোচনা করবো, তখন আমরা জানবো। আপাতত এটা মাথায় রেখে আমরা যে হচ্ছে যে এই ক্ষেত্রে তারা পরিবর্তনের উদ্দেশ্যে তোমার হচ্ছে একসাথে মিলছে, পরিবর্তনের উদ্দেশ্যে তারা একসাথে মিলছে, দিয়ে এর ধরো যে ব্ল্যাক কালারের একটা কোষ একটা রেড কালার একটা কোষের সাথে মিললো, এরকম ডিপ্লয়েড তৈরি হলো। পরবর্তীতে তারা আসলে যদি মাইটোসিসই করতে থাকে তাহলে কিন্তু আমূল পরিবর্তন ঘটে যাবে, তাদের ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে। সে কিন্তু আর ব্যাকটেরিয়া বা শৈবাল থাকবে না, সে ভিন্ন একটা বিকৃত কিছু তৈরি করে ফেলবে, ফলে সে আসলে টিকে থাকতে পারবে না, বিলুপ্ত হয়ে যাওয়ার চান্স থাকবে। বা তার হচ্ছে যে পরিবর্তন সে চাইছে কিন্তু নিজের একদম আমূল পরিবর্তন। ধরো তুমি চাও যে তোমার হচ্ছে কথার কথা যে তোমার আঙ্গুলগুলা বা তোমার হাত হচ্ছে ছোট, সেজন্য তুমি হচ্ছে দূরের জিনিস ধরতে পারো না,
ঠিক আছে, বা তুমি হচ্ছে সাঁতার কাটার ক্ষেত্রে তোমার হাতের একটু চড়া হলে ভালো হতো, ফলে তুমি একটু চড়া হলে তুমি খুশি থাকবা। কিন্তু তুমি তোমার হাত যদি এরকম দুইটা জায়গায় তিনটা হয়ে যায় বা অনেক বেশি চড়া হয়ে যায়, তাহলে তো বেখাপ্পা লাগবে দেখতে। তখন তো আসলে যতটুকু তুমি চাইছিলা যে উদ্দেশ্যে, সেটার চেয়ে তারও খারাপ জিনিস হলো, একটু সুবিধার জন্য আরো বেশি অসুবিধায় পড়ে যাওয়া, তাই না? ফলে যেটা হচ্ছে যে ওরা পরিবর্তন চাইছে, কিন্তু আসলে অতটা পরিবর্তন চায় নাই আসলে। এই জন্যই তারা আসলে পরিবর্তনের জন্য তারা আবারও কি করবে, মিওসিস করবে। মিওসিস করে কি হয়ে যাবে, আবারও তারা এন হয়ে যাবে, এন হয়ে যাবে। কিন্তু এইখানে ভিতরে যে ডিএনএটা আছে বা ক্রোমোজোমটা আছে, সেইটার ভিতরে জিনের আদান প্রদান ঘটবে। অর্থাৎ এইখানকার কিছু জিন এখানে আসবে, এখানকার কিছু জিন এইখানে আসবে, ফলে ক্রোমোজোমের সংখ্যা বা মোট ডিএনএর সংখ্যাটা কিন্তু সেম থাকবে, কিন্তু জিনগুলোর ভিতরে মিক্স আপ হবে। এই দেখা গেছে বেশি তাপমাত্রায় বেঁচে থাকে, এই দেখা গেছে কম তাপমাত্রায় বেঁচে থাকে। কিন্তু দেখা গেছে দুইটা মিলিত হয়ে দুইটা যে নতুন জীব তৈরি হলো, তারা দুইজনেই বেশি তাপমাত্রা কম তাপমাত্রায় বেঁচে থাকতে পারবে। অর্থাৎ তাকে বেশি তাপমাত্রায় রাখলেও সে বেঁচে থাকবে, কম তাপমাত্রায়, মানে দুইটা বৈশিষ্ট্যই তারা হচ্ছে আদান প্রদান করে মিলছে। কিন্তু ক্রোমোজোমের নাম্বার দেখা গেছে যে একই থাকলো, আগেও এক প্রস্থ ছিল বা একটাই ছিল, এখানে একটাই থাকবে। কিন্তু ভিতরে থাকা যে বিদ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ছোট ছোট জিনগুলো আছে, সেই জিনগুলো তার আদান প্রদান ঘটে দুইটা কোষেই। ওই জিনগুলা কিছু জিন এর ভিতরে আছে, কিছু জিন এর ভিতরে আছে, অর্থাৎ মিক্স আপ হয়েছে, যেটাকে আমরা আসলে কি বলি, ক্রসিং ওভার বলি। সেটাকে আমরা বলি হচ্ছে কি ক্রসিং ওভার, যেটা সম্পর্কে আমরা ডিটেলস বা তোমার হচ্ছে যে পরে এটা আমাদের আলোচনাতে মিওসিসে আসবে, এটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটাই হচ্ছে মিওসিসের ইউনিক বৈশিষ্ট্য। অর্থাৎ মিওসিসের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে মিওসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে কি, মিওসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমরা সামনে যখন ডিটেলস পড়বো তখনও দেখবো যে মিওসিসের মূল উদ্দেশ্য হচ্ছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে কি ক্রসিং ওভার। এটাকে বলি আমরা কি ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার মানে হচ্ছে জিনের আদান প্রদান। একজনের জিন একটা ক্রোমোজোম থেকে কিছু জিন ওর ভিতরে আসবে, ওর জিন থেকে কিছু জিন এর ভিতরে আসবে, বা দুইটা জিনের মিক্স আপ হয়ে নতুন একটা ভিন্ন রকমের জিন তৈরি করবে। পিতা ধরো যে লম্বা, মা হচ্ছে খাটো, বাচ্চা দেখা গেছে মাঝারি, পিতার মতো লম্বাও না, মার মতো খাটোও না, তার মানে দুইজনের মিলিত বৈশিষ্ট্য সে পাইছে, ঠিক। কিন্তু ধরো পিতা এবং মা দুইজনই খুবই লম্বা, বাচ্চা দেখা গেছে খাটো হওয়ার চান্স খুবই কম, যদিও হতে পারে তার দাদা বা দাদি বা আগের জেনারেশনের কারো ভিতরে যদি খাটো হওয়ার জিন থাকে বা ওরকম কোনো বৈশিষ্ট্য থাকে, তাহলে কিন্তু সেই জিনটা তার ভিতরে কিন্তু চলে আসতে পারে, যেটা এই মাঝের জেনারেশনগুলোতে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। এই ধরনের ঘটনা আমরা পাবো, এগুলো আমরা জেনেটিক্সের ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে পড়বো। কিন্তু আসলে মিওসিস, জেনেটিক্স, ক্রোমোজোম, ডিএনএ সবগুলো একসাথে জড়িত আসলে, একটার সাথে একটা। এই জন্য একসাথে সায়েন্সের ক্ষেত্রে আসলে এরকম আলোচনাগুলা অনেকগুলো চ্যাপ্টারে হচ্ছে যে আলোচনা করা হয়েছে এবং সিরিয়ালি, এবং একটার সাথে একটা কিন্তু লিঙ্কড এবং কানেক্টেড। হ্যাঁ, আচ্ছা, সেটা আমরা পরে আলোচনা করবো। এই যে তোমার হচ্ছে যে মিওসিস, তার মানে ডিপ্লয়েড জীবে হচ্ছে, হ্যাপ্লয়েড জীবে হচ্ছে, কিন্তু এখানে তিনটা জিনিস আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে এরকম যে তিনটা জায়গায় ঘটে বা তিন ভাবে ঘটে আসলে মিওসিস। একটা প্রথমটা হচ্ছে কি যে ডিপ্লয়েড জীবের, অর্থাৎ আমাদের ক্ষেত্রে যেমন মানুষের ক্ষেত্রে, গরু, ছাগল, বিড়াল, বাঘের ক্ষেত্রে, উন্নত জীবের ক্ষেত্রে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, এই ডিপ্লয়েড আমরা যে জীব আছি, এই ডিপ্লয়েড জীবগুলার ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, অর্থাৎ সেই মাতৃকোষটাও কি জননের সাথে জড়িত, কিন্তু সেটা অবশ্যই কি টুয়েন কোষ। যেমন আমাদের শুক্রাশয়ের ভিতরে আছে, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়ের ভিতরে আছে, বা ডিম্বাশয়ের যে জনন মাতৃকোষগুলো আছে সেইগুলো থেকে কি তৈরি হয়, আমাদের পুরুষের ক্ষেত্রে তৈরি হবে হচ্ছে যে শুক্রাণু তৈরি হবে। সেই শুক্রাণু কি হচ্ছে যে এই একটা ডিপ্লয়েড কোষ থেকে চারটা হ্যাপ্লয়েড তোমার হচ্ছে যে কোষ তৈরি হয়। সেই হ্যাপ্লয়েড কোষগুলো আমরা একটা অন্য পরে ডিটেলস জানবো। এগুলোতে লেজের মতো এরকম সৃষ্টি হয়ে সেগুলো কিন্তু এনই থাকবে, কিন্তু এটা শুক্রাণু বলবো আমরা। এগুলো প্রত্যেকটা থেকে লেজের মতো শুক্রাণু তৈরি হবে। এই যে ডিপ্লয়েড জীবের আমাদের জনন মাতৃকোষ হচ্ছে, আমাদের যেমন ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয়ে থাকে, সেই জনন মাতৃকোষের মিওসিসের ফলে চারটা যে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় একটা কোষ থেকে, এবং নিউক্লিয়াস দুইবার, কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ফলে আসলে চারটা কোষ তৈরি হয়। কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হওয়ার কারণে তোমার হচ্ছে কি প্রত্যেকটা কোষে আর আগের মতো 46টা করে ক্রোমোজোম দেওয়া সম্ভব না, প্রত্যেকটা কোষে 23টা করে ক্রোমোজোম চলে যায়। কিন্তু নিউক্লিয়াস চারটা দুইবার বিভাজিত হওয়ার কারণে চারটা নিউক্লিয়াস আলাদা তৈরি হয়, যেন চারটা আলাদা কোষ তৈরি হয়। কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিন্তু ঠিকই একবার বিভাজিত হওয়ার কারণে, একবার বিভাজিত হলে কি হবে, 46টা থেকে কয়টা হবে, 46টা থেকে তোমার 92টা হবে। কিন্তু 92টা চারটা কোষকে, চারটা নিউক্লিয়াসকে দিতে গেলে কি হবে, প্রত্যেকে 23টা করে পাবে, 46টা করে দেওয়া তো আসলে সম্ভব না, তাই না? খেয়াল করো, এই জন্যই কিন্তু কি হয়ে যাচ্ছে, হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। 2n থেকে এই কোষগুলোতে আসলে কি হয়ে যাচ্ছে, n সংখ্যক এরকম শুক্রাণু। সেরকম একইভাবে এটা যদি একটা মেয়ের ক্ষেত্রে হয়, একটা মহিলা প্রাণীর ক্ষেত্রে বা মহিলা জীবের ক্ষেত্রে, মেয়ে জীবের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে, তারও কিন্তু জনন মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হবে। সেখানেও কিন্তু এরকম হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি হবে, যেখানে লেজ থাকবে না বা অন্যান্য পরিবর্তন থাকবে, কিন্তু তোমার হচ্ছে এরকম হ্যাপ্লয়েড সংখ্যক 23টা ক্রোমোজোম বিশিষ্ট এরকম হবে। সেই ডিম্বাণু এবং শুক্রাণুই কিন্তু মিলে জাইগোট যখন তৈরি করছে বা দেহকোষ যখন তৈরি করছে, তখন কিন্তু আবার কি হচ্ছে যে দেহকোষের ভিতরে আবারও 46টা হয়ে যাচ্ছে, তাই না? আবারও কিন্তু 46টা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আরেকটা বৈশিষ্ট্য যে প্রজাতির অখণ্ডতা রক্ষা করতেছে। অর্থাৎ আমরা একটা ডিপ্লয়েড জীব, আমার 46টা ক্রোমোজোম বিশিষ্ট দেহের সব কোষ, সেটা আমার শুক্রাণুতে 23টা হয়ে যাচ্ছে। কিন্তু আবারও যখন কোনো মেয়ের ডিম্বাণুর সাথে মিলে নতুন একটা বাচ্চা জন্ম দিবে,
তখন কিন্তু আবার কি হয়ে যাচ্ছে, আবারও সেই বাচ্চাটার ক্ষেত্রে কিন্তু 46টায় ফিরে আসতেছে। তার মানে কি, এই যে ক্রোমোজোমের তোমার হচ্ছে এরকম সংখ্যা যে বজায় রাখাটা, নির্দিষ্ট সংখ্যা, এবং প্রজাতির যে ধারাটা বা প্রজাতির যে বৈশিষ্ট্যটা, যেটা হচ্ছে মানুষ হিসেবে যে বেসিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু কি থাকতেছে, অখণ্ড থাকতেছে। খুব বেশি পরিবর্তন হয়ে মানুষ থেকে অন্য জীব তৈরি হয়ে যাচ্ছে না, কিন্তু আবার পরিবর্তনও হচ্ছে। আমি এবং আমার বাচ্চা বা আমার পিতা এবং তার পিতা, আমরা কিন্তু সবাই কেউ পুরোপুরি একরকম না, আমাদের ভিতরে পরিবর্তন আসছে। আমি হুবহু আমার বাবার মতো না, হুবহু আমার দাদার মতো না। তাহলে এই যে বিষয়গুলা তোমার হচ্ছে যে এগুলা কিন্তু মিওসিসের ক্ষেত্রে চলে আসবে। আমরা সামনে আরো মিওসিসের গুরুত্ব সম্পর্কে তখন ডিটেলস আলোচনা করবো। তো প্রথমটা হচ্ছে কি, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, এরকম প্রাণীদের ক্ষেত্রে আসলে এটা বলা যেতে পারে তোমাদের বই অনুযায়ী। আর 2 নাম্বারটা হচ্ছে কি, ডিপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে। ডিপ্লয়েড তোমার হচ্ছে যে ডিপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে, ডিপ্লয়েড উদ্ভিদ বা উন্নত উদ্ভিদ যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, এদের ক্ষেত্রে তোমার হচ্ছে যে একইভাবে একই সিস্টেম। আসলে এদের ক্ষেত্রে তোমার কি হয়, এদের শুক্রাণু আগে তৈরি হয় না। এদের যেটা তৈরি হয়, পুরুষ যেটা যেখান থেকে শুক্রাণু তৈরি হবে বা পরাগরেণু তৈরি হয়, সেটাকে আসলে মাইক্রোস্পোর বলে। এরকম যেটাকে বলা হয় কি মাইক্রোস্পোর, যেটা তার জনন মাতৃকোষ থেকে আসলে ওই পুরুষ ফুলের বা পুরুষ অংশের জনন মাতৃকোষ থেকে মিওসিসের ফলে এরকম হ্যাপ্লয়েড তোমার হচ্ছে মাইক্রোস্পোর তৈরি হয়। আর স্ত্রীর ক্ষেত্রে এরকম স্ত্রী মাতৃকোষের ক্ষেত্রে জনন মাতৃকোষ থেকে এরকম তোমার হচ্ছে যে একটা হ্যাপ্লয়েড তৈরি হয়, সেটাকে বলা হয় কি মেগাস্পোর। সেটাকে বলা হয় মেগাস্পোর বলা হয় এরকম। সেই মেগাস্পোর এবং মাইক্রোস্পোর, আমাদের ক্ষেত্রে কিন্তু এটা শুক্রাণু বলতেছিলাম, ডিম্বাণু। কিন্তু পুরুষের উদ্ভিদের ক্ষেত্রে, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, বিশেষ করে উন্নত উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু মাইক্রোস্পোর বা এই মেগাস্পোরকে সরাসরি আমরা শুক্রাণু ডিম্বাণু বলতেছি না, ডিফারেন্ট দেখো নাম আসছে। এরা আসলে একটু পরিবর্তিত হয়ে পরবর্তীতে গিয়ে শুক্রাণু আবার পাওয়া যায়। পরবর্তীতে কিছু পরিবর্তন, এটা আমরা এই চ্যাপ্টারে না, উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারে শিখবো বা সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে যখন পড়বো। আবার মেগাস্পোর থেকে কিছুটা পরিবর্তন হয়ে পরবর্তীতে এরকম একটা ভ্রূণথলি তৈরি হয়, তার ভিতরে ডিম্বাণু, এরকম একটা বড় ডিম্বাণু থাকে। সেটা এই যে একটু ডিফারেন্ট প্রাণীর চাইতে তোমার হচ্ছে যে ডিপ্লয়েড জীব, এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি, এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি কি প্রাণী। এই যে একটু ডিফারেন্ট জিনিস তৈরি হলো, এই যে ডিফারেন্ট জিনিস হওয়ার কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে মাইক্রোস্পোর, মেগাস্পোর। এবং 2 নাম্বার দিয়ে আলাদা করা আছে বইয়ে, কোনো অসুবিধা নাই। তুমি চাইলে এটাকে 2 ভাগে ভাগ করতে পারো, যে ডিপ্লয়েড উদ্ভিদ এবং প্রাণী দুটাকে একটা পয়েন্ট ধরতে পারো যে একভাবে হয়। আর 3 নাম্বারটা হচ্ছে আসলে কাদের ক্ষেত্রে, ওই যে হ্যাপ্লয়েড জীবদের ক্ষেত্রে, যেটা আমরা একটু আগে পড়লাম, যে 2টা হ্যাপ্লয়েড জীব যে মিলিত হয়ে তোমার কি তৈরি করে, এরকম জাইগোট তৈরি করে একটা। সেই জাইগোটে গিয়ে তোমার হচ্ছে তাদের জাইগোটে মিওসিস হয়। এটাকে জন্য বলে জাইগোটিক মিওসিস, বা ম্যালেরিয়ার ক্ষেত্রে বা এককোষী অনেক জীবের ক্ষেত্রে এটা আরেকটা নাম আছে পোস্ট জাইগোটিক মিওসিসও বলে। যে এদের মিওসিসটা কিন্তু দেখো পোস্ট জাইগোটিক মিওসিস। অর্থাৎ তোমার আমাদের মিওসিসটা কিন্তু কি হচ্ছে, যেমন এই মিওসিসটাকে বলা হয় টার্মিনাল মিওসিস। তোমার হচ্ছে যে প্রাণীদের ক্ষেত্রে যে জনন মাতৃকোষে যে মিওসিসটা হচ্ছে, এই মিওসিসটাকে বলা হচ্ছে কি টার্মিনাল মিওসিস। শেষের, অর্থাৎ কি দেহকোষ থেকে তোমার হচ্ছে যে জনন জীব উৎপন্ন হওয়ার ঠিক আগে, শেষ দিকে গিয়ে, আগের পর্যায়ে, ঠিক লাস্ট পর্যায়ে গিয়ে তোমার মিওসিস হচ্ছে, 2টা শুক্রাণু ডিম্বাণু মিলে নতুন একটা মানুষ বা প্রাণী তৈরি করতেছে, এটাকে বলা হয় টার্মিনাল মিওসিস। আর হচ্ছে এদের ক্ষেত্রে দেখো যে হ্যাপ্লয়েড জীবদের ক্ষেত্রে, যারা ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, তাদের ক্ষেত্রে কিন্তু দেহকোষে তোমার তাদের দেহকোষটাই হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে দেহকোষে, হ্যাপ্লয়েড কোষে তো মিওসিস হতে পারবে না, কারণ এর চেয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোনো কোষের বা জীবের অস্তিত্ব আসলে নাই। তাকে হয় এন হতে হবে অথবা 2n। আমরা তো 2n বা উন্নত জীব বা উদ্ভিদ বা প্রাণীরা, আর এরা হচ্ছে জীবই হচ্ছে n। একটা শৈবাল ধরো, একটা শৈবাল এরকম, সে এক কোষে একটা হ্যাপ্লয়েড কোষ, সে এভাবেই জীবনযাপন করতে পারে, তার সারা জীবন সেভাবে কাটায় দেয়। তাহলে তার হ্যাপ্লয়েড অবস্থাটাই তার জন্য স্বাভাবিক অবস্থা বা তার জন্য হচ্ছে যে ন্যাচারাল অবস্থা। তাহলে তার ক্ষেত্রে ওখানে তো মিওসিস হওয়া সম্ভব না। কিন্তু অন্য শৈবালের সাথে যখন মিলতেছে, বা অন্য একটা ছত্রাকের সাথে যখন একটা এরকম হ্যাপ্লয়েড ছত্রাক, 2টা হ্যাপ্লয়েড ছত্রাক মিলতেছে, তখন যে জাইগোট তৈরি করতেছে, সেই জাইগোটে গিয়ে মিওসিস হয়ে তারা আবারও তাদের স্বাভাবিক হ্যাপ্লয়েড অবস্থায় ফিরে আসে। তাহলে আমাদের মিওসিস আর ওদের মিওসিসের কিন্তু উদ্দেশ্য কিছুটা ভিন্ন, তোমার হচ্ছে বা প্রসেসটা আসলে কিছুটা ভিন্ন। উদ্দেশ্য প্রায় একই রকম। উদ্দেশ্য হচ্ছে এখানে নতুন জীব তৈরি করার মাধ্যমে বা তোমার হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যের একটা পরিবর্তন ঘটানো, বা হচ্ছে বৈচিত্র্য আনা, ভ্যারাইটি তৈরি করা, তাদেরও এরকম ভ্যারাইটি তৈরি করা। কিন্তু প্রসেসটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। আমাদের হচ্ছে দেহকোষের, এক ধরনের দেহকোষে, যেটাকে আমরা কি বলতেছি জনন মাতৃকোষ, কিন্তু সেটা আসলে কিন্তু এক ধরনের ডিপ্লয়েড দেহকোষী। কিন্তু ওদের ক্ষেত্রে কি হচ্ছে, জাইগোটে হচ্ছে। আমাদের জাইগোটে কিন্তু কি হচ্ছে, খেয়াল করে দেখো, এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের জাইগোটে হচ্ছে কি মাইটোসিস। আমাদের জাইগোটে একটা 2n কোষে, আমাদের একটা জাইগোটে 2n কোষে কি হচ্ছে মাইটোসিস হয়ে আরো অসংখ্য কি তৈরি করতেছে, এরকম 2n কোষ বিশিষ্ট কোষ, যেটা পরবর্তীতে একটা বিশাল দেহ বা একটা প্রাণী তৈরি করতেছে। কিন্তু ওদের জাইগোটে কি হচ্ছে, মিওসিস হচ্ছে। এই জন্য এটাকে আমরা কি বলতেছি, পোস্ট জাইগোটিক মিওসিস। ওদের ক্ষেত্রে জাইগোটে মিওসিস হচ্ছে, আমাদের ক্ষেত্রে জাইগোটে মাইটোসিস হচ্ছে। দেখো এখানে কিন্তু অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একসাথে আলোচনা চলে আসতেছে, যেগুলো অন্য চ্যাপ্টারে কিছু কিছু আলোচনা আছে। আমরা যদি
একসাথে এই যে সামারি করে বা একসাথে আলোচনা করে ফেললে আমরা বেশ কিছু টপিক সম্পর্কে কিন্তু একদম হচ্ছে যে আমাদের জেনে থাকা হয়ে যাবে বা মুখস্থ থেকে যাবে, আমাদের আজীবনী কাজে লাগবে। যে আমাদের ক্ষেত্রে জায়গাটা হচ্ছে মাইটোসিস, ওদের ক্ষেত্রে জায়গাটা হচ্ছে মিওসিস। ওদের এই জায়গাটিক এই মিওসিসটাকে যেন আমরা বলছি জাইগোটিক মিওসিস বা পোস্ট জাইগোটিক মিওসিস, কিন্তু আমাদের ক্ষেত্রে জনন মাতৃকোষে গিয়ে হচ্ছে তোমার মিওসিস, সেখান থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, সেখান থেকে পরে জাইগোট তৈরি হচ্ছে, তারপরে জাইগোটে কিন্তু মাইটোসিস হওয়ার মাধ্যমে নতুন একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হচ্ছে। তার মানে আমাদের সাথে ওদের একটা পার্থক্য আছে। আর মিওসিসটা এরকম উন্নত প্রাণী, উন্নত উদ্ভিদ এবং নিম্ন শ্রেণীর জীব বা উদ্ভিদ বা জীব, এদের ক্ষেত্রে এরকম 3 ধরনের তোমার হচ্ছে ফলাফল পাওয়া যেতে পারে, বা 3 রকম সময়ে আসলে সময়ের ক্ষেত্রে একটা পার্থক্য পাওয়া যেতে পারে। তোমাদের বই ভাবে সময় অনুযায়ী পার্থক্য করছে। তাহলে হচ্ছে যে আমরা দেখো খেয়াল করে আমরা যদি আবার একটু ছোট করে সামারাইজ করি, যে মিওসিসের আবিষ্কারের ব্যাপার স্যাপার কিছু বিজ্ঞানী আছে তারা আবিষ্কার করছে, কেউ নামকরণ করছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটা ধারণা রাখবো। এমসিকিউর ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তোমার হচ্ছে যে একদম নাম মুখস্থ করার মতো না, বিশেষ করে বিজ্ঞানীদের নাম আমাদের জন্য ইম্পর্টেন্ট। সালগুলো যদি আমরা নাও পড়ি, মিওসিসের সংজ্ঞা সম্পর্কে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের ব্যাপার সম্পর্কে, মিওসিসের গুরুত্ব সম্পর্কে তোমাদের কিন্তু শুরুতেই 1 চ্যাপ্টার 1 পৃষ্ঠা মতো বেশ একটা ডিটেলস আলোচনা আছে। সেগুলো নিয়ে আমরা আসলে মিওসিসের এই বেসিক আলোচনা বা শুরুর ভিডিওটাতে এই আলোচনাটা করলাম, যেখানে হচ্ছে যে উদ্ভিদ প্রাণী এবং হচ্ছে নিম্নশ্রেণী জীবদের ক্ষেত্রে যে ভিন্ন ভিন্ন রকম মিওসিস হচ্ছে, এবং এর উদ্দেশ্য যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জীবটা আসলে কি, কিভাবে বৈশিষ্ট্যের সাথে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জিনিসটা জড়িত, এরকম বেশ কিছু আমার ধারণা যে হচ্ছে যে বইয়ে আমরা যদি এগুলো পড়তে যাই তাহলে হচ্ছে যে বইয়ে কিছু মুখস্থ গদবাধা কথাও আছে, সেখান থেকে কিছু ধারণার তোমার হচ্ছে দেখবা যে ঘাটতি থেকে যাবে। বাট আমরা যদি এই ভিডিওটা আমার মনে হয় আমরা দেখি, তাহলে হচ্ছে যে একদম এই ইনস অ্যান্ড আউট তোমার হচ্ছে যে পুরা ডিটেলস মায়োসিস সম্পর্কে আমাদের ইনশাল্লাহ একটা খুব ভালো ধারণা আসবে। তো হচ্ছে যে আমরা খুব মনোযোগ দিয়ে সবাই হচ্ছে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবো, আমরা উপকৃত হবো ইনশাল্লাহ। এবং পরবর্তীতে মিওসিসের ডিটেলস আলোচনা এই পরের ভিডিওতে আমরা মিওসিস 1 এবং মিওসিস 2 ভাগে ভাগ করা হয়েছে মিওসিসকে, সেটার যে শুরুর আলোচনাগুলো প্রোফেস 1 থেকে শুরু করবো। পরের ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা আশা করি তোমরা সবাই সেই ভিডিওর সাথেই থাকবে।